দাও, আমরা সামনের দিনে পার্টি কি করে চালাবো, তোমরা সবাই আমাদেরকে চাঁদা দাও বলেছে? বলেনি। তাহলে এরা কি বলতে এসছে? এরা সকলে একসঙ্গে জড়ো হয়েছে এটা বলতে যে আমাদের সংবিধান বাঁচাতে হবে। এই মঞ্চের নাম কেন কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম? এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম এই মঞ্চটা কেন তৈরি করা হলো? তৈরি করা হলো এই উদ্দেশ্যে যে ভারতবর্ষের যে সংবিধান সেটিকে সুরক্ষিত রাখতে হবে, ইনট্যাক্ট রাখতে হবে। কেন? কারণ এটা যদি ইনট্যাক্ট থাকে তাহলে কিন্তু আপনার মসজিদ ইনট্যাক্ট থাকবে। এই যে দেখছেন কর্নারের টিপু সুলতান মসজিদ, এই যে নাকোদা মসজিদ, দিল্লির জামে মসজিদ, এগুলো কি মসজিদ? এগুলো আপনাদের ধর্মস্থান, তার সঙ্গে এগুলো হচ্ছে সম্পদ। এই সম্পদগুলো কিসের সম্পদ? আপনারা জানেন প্রত্যেকেই যে ইসলাম ধর্মে এই যে আল্লাহর উদ্দেশ্যে সম্পদ সেটা উৎসর্গ করা যায়, সেটাকে বলা হয় ওয়াকাফ। একজন ওয়াকিফ হিসাবে সে আল্লাহর উদ্দেশ্যে সম্পদ দিতে পারেন। একজন সম্পদ দিতে পারেন তার সন্তানদের, একজন সম্পদ দিতে পারেন আল্লাহকেও। তাহলে কেউ দিয়েছিল, সে কবরস্থানের জমি হোক আর বা এই মসজিদের জমি হোক, কেউ দিয়েছেন আল্লাহর উদ্দেশ্যে। এবার তাহলে আল্লাহর সম্পদ রক্ষা করবে কিভাবে? রক্ষা হবে কারণ এখন সম্পদ একেবারে চুক্তির বিষয় হয়ে গেছে। কারণ আপনারা জানেন ডিড, এই যে বিভিন্ন ডিড হয় দুজনের মধ্যে চুক্তিপত্র। তো এই সম্পদও কেউ দুরকম ভাবে উৎসর্গ করা যায়। একটা হচ্ছে ওরালি আর একটা হচ্ছে ডিড তৈরির মাধ্যমে। দীর্ঘদিন ধরে এই সম্পদগুলো ব্যবহৃত হয়ে আসছে, কোনটা মসজিদ হিসেবে, কোনটা কবরস্থান হিসেবে বা বিভিন্ন পারপাসে সেগুলো ব্যবহৃত হচ্ছে। ইভেন অনেক হাসপাতাল আছে, অনেক দেখবেন ওই যেখানে থাকার ব্যবস্থা মুসাফিরখানা বলা হয়, সেই মুসাফিরখানা ওয়াকাফ আছে। তাহলে সেই সম্পদগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে, ব্যবহৃত হয়ে আসছে এই বিভিন্ন পারপাসে। এখন যদি দেখেন এই রিসেন্টলি শুনেছেন এখানে সাউথ সিটি মল আছে, এই সাউথ সিটি মল এখন শুনবেন এটা একটা আমেরিকান কোম্পানি কিনে নিয়েছে। এই আমেরিকান যে কোম্পানি কিনেছে সে বিশ্বজনীন ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি, ব্ল্যাক রক। সেই কোম্পানির বিশ্বের বিভিন্ন জায়গায় যেগুলো ভালো সম্পদ, তাদের সেই সম্পদগুলোর উপর চোখ আছে। যদি কলকাতায় ভালো সম্পদ বলেন তাহলে কি কি হবে? সাউথ সিটি মল, কুয়েস্ট মল বা বিভিন্ন যে ফ্ল্যাট গুলো আছে। আপনাকে যদি বলা হয় ধর্মতলার সব থেকে ভালো সম্পদ কোনটা, আপনি চোখ কান বুঝে বলবেন তো টিপু সুলতান মসজিদ। আপনাকে যদি বলা হয় যে দিল্লির সব থেকে ভালো সম্পদ কোনটা, আপনি চোখ কান বুঝে বলবেন জামে মসজিদ। এই সম্পদগুলোর উপর চোখ পড়েছে কিছু মোদির বন্ধুর। এরা দেখেছে আর সম্পদ, এই যে বিভিন্ন ব্যবসা করে, মুদির দোকানের ব্যবসাও করছে, টিভি ব্রিজের ব্যবসাও করছে, এই যে মোবাইল তার কানেকশন দেওয়ার ব্যবসাও করছে, তার টাওয়ার বসাচ্ছে। এবার চোখ পড়েছে এই সম্পদগুলোর উপরে। এই সম্পদগুলো হাতিয়ে নিতে হবে। তাহলে কি করতে হবে? এমন করে আইন আনতে হবে যাতে আইনের মাধ্যম দিয়ে সম্পদ হাতিয়ে দেওয়া যায়। এখন সংখ্যা আছে, সংখ্যার জোরে পাশ করে নিলেন। এবার পাশ করার পরেও আপনি করতে পারছেন না। কেন? তার কারণ সুপ্রিম কোর্ট রয়েছে। সুপ্রিম কোর্টে মামলা চ্যালেঞ্জ হলো। এখানে ওয়ান অফ দা মামলাকারী হচ্ছে নওশাদ ভাই নিজে। আমি মনে করি আরো হয়তো মামলাকারী আছে। আমি পরে এই ওবিসি ইস্যুতে আসছি। তো মামলা করা হলো সুপ্রিম কোর্টে। এই সুপ্রিম কোর্টে কেন মামলা করতে পারলেন? তার কারণ হচ্ছে সংবিধানে বলা আছে। সংবিধানে গিয়ে কি দেখালাম আমরা? যে সংবিধানের যে বিভিন্ন প্রভিশন গুলো রয়েছে সেই প্রভিশন গুলো ভায়োলেট করছে। এখন এই আরএসএস বিজেপি চায় এই সংবিধানটাকে পরিবর্তন করতে। এখানে যে কলকাতায় আছে তার অত ক্ষমতা নেই, কিন্তু সে সহায়ক শক্তি হতে চায়। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আছেন আপনি। সুপ্রিম কোর্ট আছে বলে এখনো পর্যন্ত আপনার টিপু সুলতান মসজিদ বা আপনার গ্রামের ওই মসজিদটা এখনো পর্যন্ত আদানির আম্বানির সম্পত্তি হয়নি। না হলে আগামীকাল এরা যদি পারতো তাহলে এই টিপু সুলতান মসজিদই হোক বা দিল্লির জামে মসজিদই হোক, ওখানে দেখতেন এসে ওই নীতা আম্বানি রিল বানাতো।
বড় মল তুলে দিত যে রীতা আম্বানি ওখানে রিল বানাচ্ছে। আপনি চান যে আপনার এই টিপু সুলতান মসজিদে এসে রীতা আম্বানি রিল বানাবে? আপনি তা যদি না চান তাহলে সংবিধানটা সুরক্ষিত রাখুন। সংবিধান সুরক্ষিত রাখতে হবে। এখানে বলছেন পক্ষ, এখানে দুটোই পক্ষ হবে। আইদার সংবিধানের পক্ষে যারা আছেন সেটা একটা পক্ষ, আর একটা পক্ষ হবে যারা সংবিধানের বিরোধী আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা এই রাজ্যের যে কোনো মানুষ হোক, তাকে ঠিক করতে হবে তিনি সংবিধান বাঁচানোর পক্ষে আছেন নাকি বিরুদ্ধে আছেন। যারা এই মঞ্চের বিরুদ্ধে বলবে তারা সংবিধানের বিরুদ্ধে বলবে। আপনি কে চান যে সংবিধান সুরক্ষিত থাকবে কি থাকবে না? এই প্রশ্নে লড়াই হবে। ধর্মনিরপেক্ষ দেশে থাকবে কি থাকবে না, এই প্রশ্নে লড়াই হবে। স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারবো কি পারবো না, এই প্রশ্নে লড়াই হবে। আপনাকে আমি পরপর যে যে প্রশ্নে আজকে এই আমরা এখানে সমবেত হয়েছি সবগুলো ওই সংবিধান দিয়ে সমাধান করা সম্ভব। আপনি বলবেন পরিযায়ী শ্রমিক, পরিযায়ী শ্রমিকের ইস্যু কি? তিনি এক রাজ্য থেকে আর এক রাজ্যে চলে যান, যে তার শ্রম দান করেন। আমাদের সংবিধান এই অধিকার দিয়েছে ভারতবর্ষের যে কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে চলাচল করতে পারেন, বসবাস করতে পারেন। তাহলে এই অধিকার আমাদের পরিযায়ী শ্রমিকের যে অধিকার, পরিযায়ী শ্রমিকের যে সমস্যা কিভাবে সমাধান সম্ভব? সংবিধান দিয়ে সমাধান সম্ভব। পরিযায়ী শ্রমিকের সমস্যা থাকবেই না যদি সংবিধান মেনে কেউ প্রশাসন চালায়, সংবিধান মেনে যদি নাগরিক তার কার্যকলাপ চালায়। আর সমস্যা তখনই তৈরি হবে যখন সংবিধান মেনে চলবে না। দিল্লিতে যাওয়া একজন মুর্শিদাবাদের মিস্ত্রি বা মহারাষ্ট্রে যাওয়া একজন মুর্শিদাবাদের মিস্ত্রি, তাকে যখন এসে আক্রমণ করছে, যে নাগরিকই হোক বা পুলিশই হোক, যদি সংবিধান মেনে সেই নাগরিক আসতো বা সংবিধান মেনে সেই পুলিশ আসতো, তাহলে মুর্শিদাবাদের যে শ্রমিকটি দিল্লিতে গিয়ে কাজ করতে গেছেন তাকে আক্রমণ করতে পারতো না। তাহলে আপনি চাইবেন কি? আপনি চাইবেন সংবিধান মেনে দিল্লির নাগরিকও চলুক, সংবিধান মেনে দিল্লির পুলিশও চলুক, সংবিধান মেনে মহারাষ্ট্রের নাগরিকও চলুক, সংবিধান মেনে মহারাষ্ট্রের পুলিশও চলুক। আর তা যদি না চলেন, যারা ভাবছেন যে সংবিধান মেনে চলবো না, তাদের জন্য বলি, এবার আসল কথায় আসি। দেখুন, সংবিধান আছে বলে আপনি দেশের মুখ্যমন্ত্রী, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী, সংবিধান আছে বলে আপনি দেশের প্রধানমন্ত্রী। সংবিধান যদি না থাকতো আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীও থাকতেন না, আপনি দেশের প্রধানমন্ত্রীও হতেন না। তাহলে সংবিধানের বিগেস্ট বেনিফিশিয়ারি কে? রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। সংবিধান বাঁচানোর দায় আমার থেকে তোমার বেশি। তুমি যদি কালকে বলো যে আমি সংবিধান মানি না, নাগরিককে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে দেব না, আমি তোমাকে ধর্মচারণ করতে দেব না, আমি তোমাকে ওবিসি বেনিফিট দেব না। ওবিসি বেনিফিট কিসের জন্য? আপনারা কি মনে করেন যে সংরক্ষণ কোনো বিশেষ সুবিধা? না, সংরক্ষণ কোনো বিশেষ সুবিধা নয়। সংরক্ষণ এই কারণেই দেওয়া হয়, সংরক্ষণ হচ্ছে একটা ইন্টারিম মেজার। প্রতিটি নাগরিকের সমান স্বাচ্ছন্দ্য, সমান অধিকার নেই। দীর্ঘদিন ধরে এক শ্রেণীর নাগরিক তারা পশ্চাৎপদ ছিলেন, তারা যাতে ইকুয়ালি সকলের সঙ্গে রেসে অংশগ্রহণ করতে পারেন, সেই জন্য সংরক্ষণ দেওয়া হয়। সংরক্ষণ কোনো এক্সট্রা বেনিফিট নয়। যদি সমস্ত নাগরিককে একই সুবিধা দিতে পারতেন, যদি আম্বানির ছেলে আর রিক্সাওয়ালার ছেলে যদি একই স্কুলে পড়তো, তাহলে এই সংরক্ষণ কাউকে দিতে হতো না। যেদিন এই সুবিধা করে দিতে পারবেন, আম্বানির ছেলে আর রিক্সাওয়ালার ছেলে একই ধরনের শিক্ষা পাবে, একই ধরনের খাবার পাবে, একই ধরনের বস্ত্র পাবে, সেদিন ফিরদৌস শামীম এই ধর্মতলার মঞ্চে এসে দাঁড়িয়ে বলবে সমস্ত সংরক্ষণ উঠে দাও। কিন্তু আপনি রাষ্ট্র হিসেবে ফেল করেছেন, তাই আপনি সংরক্ষণ দেন। রাষ্ট্রের দায়িত্ব যে যাতে প্রতিটি নাগরিক সমানভাবে ট্রিটেড হয়। আমাদের দেশে সমস্ত রকম সাম্যতার কথা বলা আছে আমাদের দেশের সংবিধানে, কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক সাম্যতার কথা বলা নেই। কিন্তু সংবিধানের একটা বেসিক পারপাস রয়েছে। আমাদের রাজনৈতিক সাম্যতা আছে,
সকলের এখানে যারা উপস্থিত হয়েছে সে তারা প্রত্যেকের ভোটের মূল্য হচ্ছে এক, অর্থাৎ প্রত্যেকেই সেই টাটাই ভোট দিক, টাটার যিনি এখন কর্তা রয়েছেন তিনিই ভোট দিন, বা রিলায়েন্সের কর্তা রয়েছেন তিনিই ভোট দিন, একজন সায়েন্টিস্ট ভোট দিন বা আপনি ভোট দিন, সকলের ভোটের মূল্য এক। তাহলে আমরা রাজনৈতিক সাম্যতা পেয়েছি। আমরা কিন্তু এখন অর্থনৈতিক সাম্যতা পাইনি। সেটার প্রশ্নে লড়াই যেমন একদিকে চলবে, তাই পরিযায়ী শ্রমিককে এই সাংবিধানিক অধিকার দিতে হবে যে সে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে যেতে পারে, বসবাস করতে পারে, তার শ্রমদান করতে পারে। সমভাবে ওবিসি সুবিধাও যিনি হকদার তাকে দিতে হবে। যিনি এসসি এসটি ফেক এসসি এসটি করে যিনি প্রকৃত হকদার তাকে বঞ্চিত করা যাবে না। সর্বশেষে বলি, এই মঞ্চটি উনি বারবার বলেন না, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই মঞ্চটি হচ্ছে এক্স্যাক্টলি অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপলের জন্য। এই মঞ্চটি ভারতীয় নাগরিকদের জন্য। আপনাকে ঠিক করতে হবে আপনি ভারতীয় নাগরিক হিসেবে ট্রিটেড হতে চান কি চান না, আপনি ভারতীয় নাগরিকদের সঙ্গে সহমত হতে চান কি চান না, আপনি সংবিধান বাঁচাতে চান কি চান না। তাই বন্ধু, আসুন একসঙ্গে মিলে এই শপথ নিই যে আমাদের সংবিধান রক্ষা করতে হবে, আমাদের অধিকার রক্ষা করতে হবে। আর এই রাষ্ট্রকে সুন্দর করে গড়ে তুলতে গেলে সংবিধান আমাদের রক্ষা করতেই হবে। আর বিশেষ করে যারা শাসন ক্ষমতায় রয়েছেন তাদের অবশ্যই বলবো, সংবিধান আপনারা নিজেদের স্বার্থে বাঁচান। বিশেষ করে সরকারি আধিকারিক, পুলিশ কর্তা থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীদের বলবো, তার কারণ সংবিধান হলো একটি রাষ্ট্রের জন্য চুক্তিপত্র। সেটা হচ্ছে নাগরিকের সঙ্গে রাষ্ট্রের চুক্তিপত্র। এই চুক্তিপত্র যদি আপনি ভেঙে দেন তাহলে কিন্তু নাগরিকরা যে ট্রিটমেন্ট দেবে সেই ট্রিটমেন্ট নিতে পারবেন না। আপনি যদি মনে করেন যে নাগরিকদের রক্ত চুষে নেব, কিন্তু যদি চোষার এই যে নাগরিকদের রক্ত চোষাটা যদি নাগরিক ঘুরিয়ে দেয়, তার নাগরিক যদি রক্ত চুষতে শুরু করে তাহলে কি পরিণতি হয় তার উদাহরণ কিন্তু শ্রীলঙ্কা, বাংলাদেশে রয়ে গেছে। ফলে সাধু সাবধান, যত তাড়াতাড়ি এটা বুঝবেন ততই আপনাদের মঙ্গল। অতএব জনগণের মঙ্গল নয়, নিজের মঙ্গল করার জন্য সংবিধানকে আরো শক্তিশালী করুন, না হলে ভবিষ্যৎ কিন্তু আপনাদের জন্য বেশি অন্ধকারময়। এ কথা মাথায় রাখবেন।